দর্শক, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন অন্যরকম গল্প। বরাবরের মতোই সাথে আছি আমি নুসরাত ইসলাম। শেখ আলিউর রহমান যুক্তরাজ্যের লন্ডন টি এক্সচেঞ্জে কাজের সূত্রে বিশ্বের নানা দেশের দুর্লভ ও অভিজাত চা সংগ্রহ করতে গিয়ে তিনি খুব কাছ থেকে দেখতে পান চা শ্রমিকদের দুঃখ দুর্দশা। সেই অভিজ্ঞতা থেকে চা শ্রমিকদের অধিকার আদায় নেমে পড়েন মাঠে। তৈরি করেন ফেয়ার পে চার্টার বা ন্যায্য মজুরি সনদ। ওই সনদে চা ব্যবসাকে কিভাবে শ্রমিক বান্ধব করে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যায় তা তুলে ধরেছেন এবং এই নিয়ে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক শেখ আলিউর রহমান যুক্তরাজ্যের বিখ্যাত লন্ডন টি এক্সচেঞ্জের প্রধান নির্বাহী। বিশ্বের নানা দেশে দুর্লভ ও অভিজাত চা সংগ্রহ করতে গিয়ে আলিউর চা শ্রমিকদের দুঃখ দুর্দশা খুব কাছে থেকে দেখতে পান। সেই অভিজ্ঞতা থেকে চা শ্রমিকদের অধিকার আদায়ে নেমে পড়েন মাঠে। তৈরি করেন ফেয়ার পে চার্টার বা ন্যায্য মজুরি সনদ। ওই সনদে চা ব্যবসাকে কিভাবে শ্রমিক বান্ধব করে তাদের ন্যায্য মজুরি নিশ্চিত করা যায় তা তিনি তুলে ধরেছেন এবং এই নিয়ে কাজ করে যাচ্ছেন। আলিউরের কাজের স্বীকৃতি হিসেবে তার ন্যায্য মজুরি সনদকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে লন্ডনে জড়ো হয়েছিলেন বিশ্ব নেতারা। 22 মে লন্ডনে বিখ্যাত ম্যানশন হাউসে শেখ আলিউরের ন্যায্য মজুরি সনদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন জাতিসংঘ ও কমনওয়েলথের শীর্ষস্থানীয় কর্তা ব্যক্তিরা। লন্ডনের মেয়র সাদিক খান সহ যুক্তরাজ্যের গুরুত্বপূর্ণ জনপ্রতিনিধিরাও অংশ নেন। জাতিসংঘের এসডিজি বাস্তবায়নে আলিউরের ন্যায্য মজুরি সনদ বিশেষ ভূমিকা রাখবে বলে তাকে জাতিসংঘের তরফ থেকে সব ধরনের সমর্থন জানানো হয়। তার হাতে তুলে দেওয়া হয় জাতিসংঘের পতাকা। ওই অনুষ্ঠানে শেখ আলিউরের ফেয়ার পে চার্টারে সই করেন জাতিসংঘ, কমনওয়েলথ সহ আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা। কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল প্যাট্রিশিয়া স্কটল্যান্ড বলেন, কমনওয়েলথের মূল লক্ষ্যের সাথে আলিউরের উদ্যোগ খুবই সামঞ্জস্যপূর্ণ। তাই কমনওয়েলথও আলিউরের ন্যায্য মজুরি সনদকে পূর্ণ সমর্থন জানাচ্ছে। It is a commitment to fairness, equality and respect for all workers, regardless of gender. এই ফেয়ার পে চার্টার একটি ডকুমেন্টের চেয়ে অনেক বেশি কিছু। এটি বর্ণ, লিঙ্গ কিংবা ভৌগোলিক এলাকার ঊর্ধ্বে শ্রমিকদের প্রতি ন্যায্যতা, সাম্যতা ও সম্মান জানানোর অঙ্গীকার। এই চার্টারে যে বিষয়গুলো শ্রমিকদের কল্যাণে নিয়ে আসা হয়েছে তা কেবল প্রাসঙ্গিক নয়, অত্যাবশ্যকীয়। বৈশ্বিক সাম্যতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় এটা প্রয়োজনীয়। আমি দেখলাম জাতিসংঘের ট্রেনিং ও রিসার্চ ইনস্টিটিউট ইউনিটার এখানে এসেছে। জাতিসংঘ ও কমনওয়েলথ হাতে হাত রেখে ফেয়ার পে চার্টার বাস্তবায়নে কাজ করবে। UN and we have been working hand আর লন্ডনের মেয়র সাদিক খান বলেন, চা শ্রমিকদের জন্য আলিউর যে উদ্যোগ নিয়েছেন তা বাস্তবায়নে তিনি সামনের সারিতে থেকে কাজ করে যাবেন। The reason why we have people, 99% of them women. সারাদিন এত পরিশ্রম করা সত্ত্বেও নারী সহ অন্য চা শ্রমিকরা কেন এত কষ্টে থাকবে? এটার পেছনে রয়েছে আমাদের সেই ভূমিকা যা আমরা এখানে কয়েক স্কয়ার মাইলের মধ্যে উত্তরাধিকার সূত্রে পালন করে যাচ্ছি। বলা হয় এক কাপ চা সবকিছুকে ভালো করে দেয়, অথচ আমি এটা চিন্তাই করতে পারি না যে কাপের পর কাপ চা পান না করে ঋষি সুনাক থাকতে পারেন।
ন্যায্য মজুরি সনদের প্রতিষ্ঠাতা শেখ আলিউর বলেন, বাংলাদেশ সহ চা উৎপাদনকারী দেশগুলো এই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে ইতিবাচক সাড়া জাগিয়েছে। নিবিড়ভাবে কাজ চলছে যাতে চা শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পায় ও কাজের পরিবেশ এবং আন্তর্জাতিক বাজারে চায়ের যথাযথ মূল্য পাওয়া যায়। Each of us individually could make a decision when we go to the প্রাথমিকভাবে আমরা যদি সবাই এমন সিদ্ধান্ত নেই যে আমরা সেই ব্র্যান্ডের পণ্য কিনব যারা শ্রমিকের ন্যায্য মজুরি বুঝিয়ে দেয়, এটা যদি করা যায় তবে সেটাই হবে যথেষ্ট। এভাবে যদি প্রত্যেকেই সহায়তা করেন তাহলে অবশ্যই আমরা এই পরিবর্তন আনতে পারব। actually make those changes. লর্ড মেয়র মাইকেল ম্যানেলি ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার সাইদা মুনা তাসনিম সহ চা উৎপাদনকারী প্রায় সকল দেশের রাষ্ট্রদূত। একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে এর আগে শেখ আলিউর চা শিল্পে তার অবদানের জন্য ব্রিটিশ রাজকীয় উপাধি ও বিই লাভ করেন। ফেয়ার পে বা ন্যায্য মজুরি বাস্তবায়নে তিনি বাংলাদেশকে মডেল দেশ হিসেবে বেছে নিয়ে কাজ করে যেতে চান বলে তার ইচ্ছার কথা জানান। $150 মিলিয়ন চা শিল্পের খুবই নগণ্য একটি অংশ ব্যয় করা হয় বিশ্বের 25 মিলিয়ন চা শ্রমিকদের জন্য। বছর বয়সে পথ ভুলে বাংলাদেশে চলে আসেন বীর বাহাদুর রায় নামে এক নেপালি নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের কল্যাণে 40 বছর পর ফিরে গেলেন তার পরিবার ও স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি স্থানীয়রা। মানসিক ভারসাম্য হারিয়ে পথ ভুলে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করে বীর বাহাদুর রায় নামের এই নেপালি নাগরিক। এভাবে কেটে যায় 3 যুগেরও বেশি সময়। একটা সময় ভুলে যায় নিজ মাতৃভাষা, অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমের কল্যাণে ফিরে পেয়েছেন পরিবার। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহায়তায় আইনি প্রক্রিয়া শেষে নিজ দেশে ফিরেছেন বীর বাহাদুর রায়। স্বজনদের কাছে হস্তান্তরের সময় এক আবেগঘন মুহূর্ত তৈরি হয়। পরিবারকে পেয়ে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেপালি নাগরিক বীর বাহাদুর রায়। আপনি কি খুশি? এই যে ম্যাডাম আসছে নেপাল এম্বাসি থেকে, ওই ম্যাডাম আসছে নেপাল এম্বাসি থেকে, কোনো ম্যাডাম আসছে আপনাকে নিতে, আপনি যাবেন তো কালকে? নেপালের গোর্খে বাঙ্গিনা এলাকার মৃত অধীরচন্দ্র রায়ের ছেলে তিনি। 15 বছর বয়সে নেপাল থেকে চলে আসেন বাংলাদেশে। একটা সময় ক্ষুধার তাড়নায় বিভিন্ন এলাকায় ঘুরে কাজ করে দিন অতিবাহিত করতেন তিনি। সর্বশেষ বগুড়া জেলার দুপচাচিয়া উপজেলার মাস্টারপাড়া এলাকায় চাতালে শ্রমিক হিসেবে কাজ করেন। বাবা নাই, বড় ভাইয়েরা আছে। বড় ভাইয়ের নাম কি? ও ইয়াদ বাহাদুর আছে, সাইলা ভাই আছে, ইয়াদ বাহাদুর, বিরুক্ষা বাহাদুর। আমি খুলি বন কাঞ্চি বন না হতে পারে। নেপালে যাবেন? নেপালে আপনার দেশে ভাই? হ্যাঁ, ভাই তো আছে, তো যাওয়া পারতেছিল, তো খরচ পাতি লাগবে না, টাকা পয়সা খরচ লাগবে, তো যাওয়া পারি না। এদিকে স্থানীয়দের মাধ্যমে তার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে 40 বছর পর নিজ পরিবারকে ফিরে পায় বীর বাহাদুর রায়।
এদিকে দীর্ঘদিন পরে তাকে নিজ দেশের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি স্থানীয়রা। প্রায় 40 বছর হলো আছে, হ্যাঁ 40 বছর আছে, আমরা দেখাশোনা করতেছি। ওখানে চাতাল আমাদের আছে, চাতালের কাজ করে, এখন বন্ধ আছে, এখন ঘরে বলছি যে বাড়িতে যাবো। হ্যাঁ বাড়িতে যাবো, তো আমরা সব উপজেলার মাধ্যমে ইয়ে করে ঢাকার দূতাবাস আছে আর নেপালি দূতাবাস আছে, যোগাযোগ করা বাড়ির ঠিকানা পাওয়া গেছে। আমি একটা স্টিল ছবি আমি প্রথম পোস্ট করছিলাম যে একজন নেপালের নাগরিক, সে বয়োজ্যেষ্ঠ হয়ে গেছে, যদি সে তার নিজ দেশে শেষ বয়সে ফিরে যেতে পারতো, তার ফিরে পেত তার পরিবারকে, তো এটা অনেক বেটার হতো, ভালো হতো। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ গণমাধ্যমের খবরে এক নেপালি নাগরিকের দেশে ফেরার আকুতির ভিডিও দেখে আইনি প্রক্রিয়া শেষে তাকে নেপালে ফেরত পাঠানোর কাজ শুরু হয়। আবেগঘন সেই মুহূর্তে সাক্ষী হতে বৃহস্পতিবার বাংলাবান্ধা স্থলবন্দরের 0 পয়েন্টে ছুটে আসেন বাংলাদেশে নিযুক্ত নেপালের উপরাষ্ট্রদূত ললিতা সিলওয়াল, সেকেন্ড সেক্রেটারি ইউজিয়ানা বামজাম, নেপাল রাষ্ট্রদূতের সচিব রিয়া ছেত্রী, তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি, পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মেহেদি হাসান খান সহ পুলিশ ও বিজিবি সদস্যরা। পরে 0 লাইনে গিয়ে বীর বাহাদুরকে তার পরিবারের হাতে তুলে দেন সেকেন্ড সেক্রেটারি ইউজিয়ানা বামজাম। ওনার বড়ভাবে আসলে চিনতে পেরেছিলেন যে উনি ওনার দেবর হয় অনেক আগে। ওনাদের কথা মতো উনি 45 বছর আগে বাসা থেকে হারিয়ে গেছেন। একটু ওনারা যেটা কমিট করেছেন, একটু মাথায় প্রবলেম ছিল, উনি একটু আগে থেকে মানসিক প্রতিবন্ধীর মতো ছিল। অলোক সাহেবের চাতালে কাজ করেন মিস্টার মেহেদি, মূলত মিস্টার মেহেদি ওনার যত রিলেটেড কথাবার্তা বলা, ছবি থেকে শুরু করে ইনফরমেশন সবকিছু আমরা মেহেদি সাহেবের মাধ্যমে পেয়েছিলাম। তারপরে আসলে বাংলাদেশ গভর্নমেন্টের ল অনুসারে আমরা মিনিস্ট্রি থেকে পারমিশন নিয়ে আজকে এই দিন আসবো। আজকে আমরা তাকে We are here to receive Mr. Bir Bahadur Rai, who has been living in Dukchachia for over 40 years. I'd like to extend my special thanks on behalf of the embassy to UNO Dukchachia and OC Dukchachia for supporting us and for helping us throughout the repatriation process of Mr. Bir Bahadur Rai. মৌলভীবাজারের শ্রীমঙ্গল সরকারি কলেজের একাদশ শ্রেণীতে পড়ুয়া সাজ্জাদুল ইসলাম সাব্বির নামের এক তরুণ কলা গাছের তন্তুকে বিশেষায়িতভাবে প্লাস্টিক, কার্বন ও সিলিকন পণ্যের বিকল্প ব্যবহারযোগ্য পরিবেশ বান্ধব পণ্য তৈরির ফর্মুলা এবং একই সাথে পচা বা অব্যবহৃত সবজির উচ্ছিষ্ট অংশ থেকে তৈরি করেছে পচনযোগ্য পরিবেশ বান্ধব পলিথিন। সাজ্জাদুল ইসলাম ছোটবেলা থেকেই ছিল বেশ কৌতূহলী। এ থেকেই আবিষ্কারে তার মনোযোগ। সাজ্জাদুল ইতোমধ্যে কলাগাছের তন্তুকে ব্যবহার করে তৈরি করেছে টাইলস আর সবজির শ্বেতসার থেকে তৈরি করেছে পরিবেশ বান্ধব পলিথিন। তার ফর্মুলায় আবিষ্কার পণ্য ইন্ডাস্ট্রিতে তৈরি করলে এটি হবে পরিবেশ বান্ধব। তার পদ্ধতিতে তৈরি পলিথিন পরিবেশ বান্ধব এবং অনেকটা সাশ্রয়ী হবে। গত 4 মাস আগে প্রথম আমি কাজ করা আরম্ভ করি। 4 মাস পর গত কয়েকদিন আগে আমি সেটার উপর সফল হই এবং আমি সেখান থেকেই প্রথম একটা টাইলস আবিষ্কার করি, যেটা সাধারণ টাইলসের থেকে তুলনামূলক অনেক শক্ত হয় এবং দীর্ঘস্থায়ী হয়, যেটা ফেলে দিলে অথবা সাধারণ পরিবহনের ক্ষেত্রে নষ্ট হয়ে যায় না। দ্বিতীয়ত হলো যে এই সবজি থেকে স্টার্চ কালেক্ট করে আমি বায়োডিগ্রেডেবল প্লাস্টিকটা তৈরি করতেছি। বাংলাদেশে প্রতি বছর 3000 কোটি টাকারও বেশি শস্যজাত সবজি অপচয় হয়, যেগুলো থেকে স্টার্চ নিয়ে বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা সম্ভব। যেহেতু প্লাস্টিক 100 বছরেও মাটিতে অপচনশীল, এটা আমাদের জন্য একটা হুমকি স্বরূপ। এবং যদি আমরা সবজি থেকে স্টার্চ কালেক্ট করি, বাংলাদেশে যে 3000 কোটি টাকার অপচয়টা হচ্ছিল, কৃষকরা সেই অপচয় হাত থেকে রেহাই পাবে। কৃষকদের বড় পরিসরে লোকসান হবে না। এবং যদি সরকার নিজ তত্ত্বাবধানে একটি বায়োডিগ্রেডেবল প্লাস্টিকের কারখানা তৈরি করে, সেখান থেকে আমাদের দেশের অর্থনীতিতে লাভবান আসবে। সেই চিন্তা করেই প্রথম আমি এটির উপর কাজ করা আরম্ভ করেছিলাম। সাজ্জাদুলের গবেষণায় সাফল্য আসায় তার সহপাঠীরা আনন্দিত ও গর্বিত।
সাজ্জাদ যে প্রজেক্টটি বানিয়েছে কলা গাছের তন্তু দিয়ে টাইলস তৈরি করেছে এবং পলিথিন দিয়ে তৈরি করেছে যেটা পচনশীল এবং এটা খুবই পরিবেশ বান্ধব এবং খুবই উপকারী আসবে। আমরা খুবই গর্বিত ওনার এমন একটা কাজের জন্য। তার শিক্ষকরা বলেন ছোটবেলা থেকেই সবসময় তার জানার আগ্রহ ছিল বেশি। স্কুলে থাকাকালীন সময়েও সে বিভিন্ন বিষয় নিয়ে আমার সাথে শেয়ার করতো। তার ভিতরে জানার একটা কৌতূহল, অদম্য কৌতূহল তার ভিতরে আছে। আমি মনে করি সে অদূর ভবিষ্যতে অনেক উড়তে যেতে পারবে, ভালো কিছু করতে পারবে। প্রতিবেশীরা জানান সে লেখাপড়ার পাশাপাশি নতুন কিছু করার কথা ভাবত। সেই ইদানিং কলা গাছের তত্ত্ব দিয়ে টাইলস এবং সবজির পচা বজ্র দিয়ে প্লাস্টিক সহ টিন তৈরি গবেষণা করেছেন। আমরা তার উত্তর এই এলাকার লোক তার সফলতা কামনা করি। কলেজে ভর্তির পর থেকে কয়েকটি বিজ্ঞান মেলা থেকে সে সফলতা বয়ে আনে। সাম্প্রতিক সময়ে সে আসলে যে কলা গাছের তন্তু থেকে একটি জিনিস আবিষ্কার করেছে। আমার ধারণা সে যদি বিভিন্ন পৃষ্ঠপোষকতা পায়, সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন মহল যদি নজরে আনেন এবং তাকে দিয়ে আসলে ভবিষ্যতে বৃহৎ কিছু একটা আবিষ্কার করানো বা বৃহৎ কিছু কাজ করানো সম্ভব হবে। কাঁচামালে 65% কলা গাছের তন্তু ও 35% রাসায়নিক দ্রব্য ব্যবহার হয়েছে। তার আবিষ্কৃত প্লাস্টিক উচ্চ তাপে গলিয়ে সহজেই তা রিসাইকেল করা যায়। আর সবজির শ্বেতসার থেকে তৈরি পলিথিন মাটিতে 1 মাসে ও পানিতে 3 মাসে পচে যাবে, যা মাটির জন্য হবে জৈব সার ও পানিতে হবে মৎস্য খাদ্য। আবারও ফিরে এলাম অন্যরকম গল্প নিয়ে। বিশ্বের সবচেয়ে উঁচু সার হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জিতে নিয়েছে যুক্তরাষ্ট্রের অরিগন অঙ্গরাজ্যের 6 বছর বয়সী রোমিও। মাটি থেকে এটির উচ্চতা 6 ফুট 4.5 ইঞ্চি। হলস্টাইন জাতের এই ষাঁড় লালন পালন করা হয় পশুদের এক অভয়ারণ্যে। এদিকে নির্মাণাধীন দুটি সুউচ্চ ভবনের মাঝে নাইলনের দড়ি বেঁধে সেটির উপর দিয়ে হেঁটে সে ভিডিও পোস্ট করে 28 বছর বয়সী এক তরুণ তার ইউটিউব পেজে। বিশ্বের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া এমন চমকপ্রদ ঘটনা নিয়ে রয়েছে একটি প্রতিবেদন। বিশ্বের সবচেয়ে উঁচু ষাঁড়ের খেতাব জিতে নিয়েছে 6 বছর বয়সী রোমিও। হোলস্টেইন জাতের এই ষাঁড়ের লালন পালন করা হয় যুক্তরাষ্ট্রের অরেগন অঙ্গরাজ্যে পশুদের এক অভয়ারণ্যে। মাটি থেকে এটির উচ্চতা 6 ফুট 4.5 ইঞ্চি। গিনিস ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী রোমিও আগের রেকর্ডধারী টমির তুলনায় 3 ইঞ্চি লম্বা। রোমিওর মালিক মিস্টি মোর এই ষাঁড়কে অত্যন্ত ভদ্র স্বভাবের বলে দাবি করেছেন। আমরা যখন রোমিওকে উদ্ধার করি তখন তার বয়স ছিল মাত্র 10 দিন। আমার দল রোমিওকে একটি পূর্ণাঙ্গ জীবন দিতে চেয়েছে। আমরা তাকে নিরাপত্তা, সহানুভূতিশীল, অগাধ ভালোবাসায় পূর্ণ একটি জীবন দিতে চেয়েছি। এই এরে বাছুর যুক্তরাষ্ট্রে সাধারণত খাওয়ার মাংসের জন্য লালন পালন করা হয়। রোমিও খেতে পছন্দ করে, বিশেষ করে আপেল এবং কলা। এটি দিনে 100 পাউন্ড খড় খায়, পাশাপাশি শস্যও খায়। এটির বিশাল আকারের দেহের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থার দরকার পড়ে। এমনকি একে আরাম দিতে এর থাকার জায়গাটি বেশ উঁচু করে খোলামেলাভাবে তৈরি করা হয়েছে। রোমিওর আকার বড় হওয়ার কারণে কিছু সমস্যাও তৈরি হয়। পশু হাসপাতালে তার চিকিৎসা করার যন্ত্রপাতি নেই, তাই জরুরি প্রয়োজনে তাকে চিকিৎসা দেওয়াটা কঠিন হয়ে পড়ে।
নির্মাণাধীন দুটি সুউচ্চ ভবনের মধ্যবর্তী স্থানের দূরত্ব ৮০ ফুট। সেখানে নাইলনের দড়ি বেঁধে সেটির উপর দিয়ে হেঁটে গেলেন বেন স্নাইডার। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলস শহরে এই ঘটনা ঘটে। ২৮ বছর বয়সী এই তরুণ তার ইউটিউব পেজ রেকলেস বেনে তার সেই হাঁটার ভিডিও ক্লিপ পোস্ট করেন। লস অ্যাঞ্জেলেস শহরের বাণিজ্যিক এলাকা ওশান ওয়াইড প্লাজা ডেভেলপমেন্টের সুউচ্চ দুটি ভবন, যা গ্রাফিটি টাওয়ার নামে পরিচিত, সেই দুই ভবনের মধ্যে রশি বেঁধে সেটির উপর হেঁটে তিনি রেকর্ড করেন। Everything's dangerous, you know, like driving a car is dangerous, but we still drive. So like the stunt I did is dangerous, but I think এটি খুবই ভয়ের ছিল। আপনি যখনই নিচে তাকাবেন তখনই ভয় পেতে শুরু করবেন, কাঁপতে শুরু করবেন, আর আপনি যখন কাঁপবেন তখন দড়িটিও কাঁপবে এবং তখন আপনি পড়ে যেতে পারেন। আমি পড়ে যেতে চাইনি। আপনাকে যেটা করতে হবে তা হলো মনকে শান্ত রাখতে হবে। comfort zone, we have to do something scary, we have to inspire the world to go live their best life. তবে এই কাজ করার পর নিজের জীবন ঝুঁকিতে ফেলার কারণে গ্রেপ্তার হয়েছেন তিনি। স্নাইডার যেখানে দড়ি বাঁধেন সেটি ছিল ৪০ তলার ওপর, আর সেখানকার উচ্চতা ছিল মাটি থেকে ৫০০ ফুটের বেশি। স্নাইডার বলেন তিনি ও তার বন্ধুরা কৌশল করে এই ভবনে ঢুকেছেন যাতে কেউ দেখতে না পারে। স্নাইডার দড়ির উপর দিয়ে হাঁটার সময় নিরাপত্তা বেল্ট পরে নিয়েছিলেন। ২ মিনিটে তিনি নাইলনের দড়ি অতিক্রম করেন। পুলিশ এই ঘটনাটি তদন্ত করছে। চলে এলাম একেবারে শেষে। দেশ বিদেশের বিস্ময়কর ও মজার সব খবর নিয়ে দেখা হবে আবারও। কেমন লাগলো আমাদের আয়োজন বা কোনো পরামর্শ থাকলে জানাতে পারেন চিঠি লিখে। আমাদের কাছে চিঠি লেখার ঠিকানা প্রযোজক অন্যরকম গল্প, এনটিভি, বিএসসিসি ভবন, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫। দেখা হবে আবারও আগামী সপ্তাহে বুধবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ ও নিরাপদে থাকুন।